আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু ভারত নয়, চীন রাশিয়ার গণমাধ্যমও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বললেন উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। উনি বিভিন্ন ইস্যুতে কথা বলে বলছেন যে এই সব বিষয়গুলো নিয়ে শুধু ভারত তো ব্যাপক আকারে ছড়াচ্ছে, পাশাপাশি চীন এবং রাশিয়ার যে গণমাধ্যম আছে ওই গণমাধ্যমগুলোও ব্যাপক আকারে মানে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এই এই যে কথা, এটা শুনে কিছুদিন আগে ভাবলাম চীন এবং রাশিয়া, আজকে সকালেই তো নাইমেলির একটু ভিডিও দেখলাম যে চীন এবং রাশিয়া বাংলাদেশের পরম বন্ধু হতে যাচ্ছে। মানে তাদের সাথে বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন আঙ্গিকে চীন এবং রাশিয়া বাংলাদেশকে সাহায্য করতে চাচ্ছে। তাহলে কেন চীন এবং রাশিয়ার গণমাধ্যম এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে? এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে এ কারণে যে এখান থেকে ওরা যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এটার মানে অথেন্টিক কোনো নিউজ বাংলাদেশের মিডিয়াগুলো তো হচ্ছে না। বাংলাদেশের মিডিয়াগুলো তো আমরাও দেখি, এই মিডিয়াগুলোতে যে অথেন্টিক নিউজ বা একটা ওরা যে এলিগেশন নিয়ে আসতেছে, এই এলিগেশনের ফিল্ডে যে ওরা যে প্রমাণ প্রুফগুলো দেখাচ্ছে, এই প্রমাণ প্রুফের এগেনস্টে যে কোনো ভালো অথেন্টিক নিউজ বাংলাদেশের মিডিয়াগুলো দিচ্ছে না। আমি কালকে কালকে না কবে সুনামগঞ্জের আমাদের মঞ্জুর ভাই যিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষে আইনি লড়াই করে, সাংবাদিক মানুষ, তারপরে উনি আইনজীবী, আইনি লড়াই করার জন্য কোর্টে গিয়েছিলেন। উনি সরেজমিনে সেখানে যে দেখেছেন এবং সেই নিউজটা তিনি প্রকাশও করেছেন। যদি এভাবে বাকি মানে মিডিয়াগুলো যে এইগুলো করতো তাহলে অনেকটা ফ্যাক্ট চেকিংয়ের মতো হয়ে যেত, বা ঘটনা ঘটছে কিনা বা ওদেরটা মিথ্যা কি সত্য এটা পরীক্ষা নিরীক্ষা হয়ে যেত। কিন্তু ওখানে আমাদের ঘাটতিটা রয়ে গিয়েছে, বা আমি সেখানেই দুর্বলতা দেখছি। আর ওই দুর্বলতার জের ধরেই ভারতের পাশাপাশি চীন রাশিয়ার গণমাধ্যমগুলো এগুলো প্রকাশ করছে। এবং আমি মঞ্জু ভাইয়ের যে রিপোর্টটা দেখলাম সেখানে উনি পুরো ঘটনাটাকে কোনোভাবে অস্বীকার করেননি, এটা আমি দেখেছি আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। এখন আমার একটা গল্প মনে পড়লো, আমার অঞ্চলের গল্প, যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এটা একটা গল্পের ডায়লগ। আর একটা ডায়লগ মনে রাখবেন সবসময়, যে লাভে মানুষ লোহা পায়, বিনা লাভে কেউ তোলাও পায় না। আমাদের অঞ্চলে একজন প্রচুর সম্পদের মালিক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইনি সম্পদগুলো টাকা দিয়ে কেনেননি। তো এখন টাকা দিয়ে কেনেননি, তাহলে কীভাবে নিছেন? আমাদের অঞ্চলের অধিকাংশ মানুষ আগেকার আমলে অশিক্ষিত ছিল এবং উনি মোটামুটি লেখাপড়া জানতেন। এবার ওই কী হতো, পাশের প্রতিবেশীর সাথে গণ্ডগোল হইলে, যে বড়ো লোকের সাথে দরিদ্র, বড়ো লোকের একটা গরু গরিব লোকের একটা গরু বড়ো লোকের খেতে যেয়ে পড়ছে, তো এই নিয়ে গণ্ডগোল করছে, নিয়ে হাতাহাতি হয়েছে। তা হাতাহাতি হইলে এই বড়ো লোকের বলছে তুই কেস করে মামলা করে দে, আর ছোটো লোক যে গরিব লোক ওরা বলছে তুই মামলা করে দে। এখন মূর্খ মানুষ মামলা তো রাখা করতে পারে না, ধনী লোক আবার এই ওনাকে সাথে কিনে নিয়ে যায়। তার মূর্খ লোকের আবার কী করতো, আর একজনকে দেখে আমি যাইতে পারবো না, তুই অ্যাঙ্গেল এর সাথে যা। তারপরে একটা মায়ের পাশে ওর একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের ওকে দিয়ে পাঠানো এবার মামলা চালাইতে হবে। আগেকার মানুষের ওই জমি জায়গা ছিল আর ক্ষেতের ফসল ছিল, কিন্তু সেই পরিমাণ ফসল ছিল না। কোর্টে গেলে তো দেখেন 1 টাকার কাজ 5 টাকা লাগে, 25 টাকা, এগুলো ওই উকিল মোহরিরা নেয়। এগুলো কোর্টের তো আর কিছু করে না, সরকারের যেগুলো সিস্টেম সেগুলো তো সিস্টেমে থাকেই। ও কী করবে, যে এখানে সিগনেচার করে, ওখানে টিপসই দেয়, এই করতে করতে বেশ ওকে রেঞ্জালে জড়িয়ে ফেলবে যে ধনী। এবার ও কী করবে, যে আপনার তুমি তো টাকা দিতে পারছো না, তাহলে আমার ওই অমুক জায়গায় 10 কাঠা জমি, ও 10 কাঠা জমির নাম করে ওখানে দেখা যায় 5 বিঘা জমি আছে, ও 5 বিঘার পুরোটাই লিখে নেবে। ওখানে প্রয়োজন হলে যারা আগেকার আমলের যারা চাকরিজীবী ছিল ওদেরকে কিছু ঘুষ ঘাস দিয়ে উনি এই কাজটা করতেন। করে তখনই আবার ওই 10 কাঠাই দখল নিত, বাকিটা দখল নিতেন। এবার উনি যখন আর একটু বৃদ্ধ হয়ে যেতেন বা কোনো কিছু হয়ে যেতেন বা মারা যেতেন, তখন আর কি করতো, এবার ওই সম্পদ বলে তোমার বাপ ওই দলিল দেবে, তোমার বাপ আমার কাছ থেকে আমারে লিখে দিয়ে গেছে, এই দেখো। এভাবে করে করে তিনি প্রচুর জমির মালিক হয়েছেন। এখন ঘটনা হয়েছে যে বিশ্ব কাউকে
এমনি এমনি সহায়তা করে না। কারোর সাথে কেউ যদি যুদ্ধ লাগিয়ে দেয় তাহলে ওরে অস্ত্র বিক্রি করবে, এই মেন্টাল বা আইকিউ নিয়েই আপনার কাজটা করে থাকে। আবার কেউ কাউকে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে, তার মানে বিনা সুদে কি দিচ্ছে আপনি দেখেন। আমি যদি চীন আমাদেরকে সাহায্য দেয়, তা কোনো সাহায্য কি সে বিনা সুদে দিয়েছে? না, দেই নাই। আবার রাশিয়া যদি কোনো সাহায্য দেয়, রাশিয়ার সাহায্য পারমাণবিক একটা কি আছে না আমাদের ওই দেশে, ওইটাকে যদি সে অ্যাক্সেলারেট করতে চায়, তা আমাদেরকে সে সেখানে কর্মী খাটাবে, সে সেখানে অর্থ খাটাবে, সে সেখান থেকে বেনিফিট করবে, এই তো উদ্দেশ্য নাকি? এইরকম এই জন্য ঘটনা হয়েছে যে এখন কথা হলো, আমি যদি সুস্থ এবং সবল এবং জ্ঞানী হই, বা আমি যদি হাবড়ে না পড়ি, আমি যদি বিপদে না পড়ি, তাহলে কিন্তু এইসব অনৈতিক চুক্তিগুলো আমরা কী করবো, কোনোভাবে মেনে নেব না। এই জন্য বিশ্বের বিভিন্ন দেশ যারা দেখবেন বাংলাদেশের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে পড়েছে, তারা দেখবেন চীন, রাশিয়া, ভারত সহ পাকিস্তান সহ যারা ভারত পাকিস্তান সহ যারা মানে এই ধরনের করে, ওরা প্রত্যেকেই কিন্তু লাভের কারণেই করে। এখন ঘটনা হয়েছে, আমি আপনি যখন বিপদে পড়ব, দেশে যখন অস্থিতিশীল পরিবেশ থাকবে, তখন ওই সময় যদি ওরা একটা প্রেশারাইজ করে, তখন আপনি কি করবেন, ওইটা তো ট্যাকেল দিতে পারবেন না। ট্যাকেল দিতে না পারলে তখন কি করবেন, ওদের কিছু অবৈধ চুক্তি আপনি মেনে নেবেন। যেমন আমরা ব্যক্তিগতভাবে বিপদে পড়ি, ভাই টাকা যা লাগে লাগুক আমার ওখান থেকে, মানে অথচ ওখানে বলে টাকা লাগার কোনো ফাংশন না। তারপরে আমরা বিপদগ্রস্ত হলে, হ্যারেস থাকলে, ট্রমার ভেতরে থাকলে আমরা ওই কাজটা কিন্তু করে আসি। এবার আল্লাহ ভালো জানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। প্রত্যেকটা বিষয় জ্ঞান দিয়ে বিবেচনা করে দেখতে হবে। শুধু সব কিছুকে গুজব বলে বন্ধ করা যাবে না। আপনার সেখানে অথেন্টিক কিছু প্রমাণাদিও তাদের কাছে সাপ্লাই করতে হবে। শুধু প্রেস মিডিয়ার সামনে যে আমরা বললাম এটা এরকম, কিন্তু সেটা তো হবে না। আপনার সরেজমিনে যে সেটা দেখাতে হবে, ফ্যাক্ট চেকিং করতে হবে, আপনার অথেন্টিক কিছু নিউজ ছাপাতে হবে, ভিডিওস দেখাতে হবে, দেন দে উইল বিলিভ ইট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।